ভাবতে অবাক লাগে। আজকে এই ত্রিপুরা রাজ্যে কংগ্রেস এবং সিপিএম নির্বাচনে লড়াই করছে। 2023-এর বিধানসভা নির্বাচন এই কংগ্রেস এবং সিপিএম একজোট হয়েছে। এই কুয়াইতে একটা সময় আমরা জানতাম সিপিএম এর গড়, বহু নেতা এই কুয়াই থেকে সিপিএম এর বহু নেতার হাতে করি হয়েছে। আজকে তারা বিধানগ্রস্ত হয়ে গেছে, কমিউনিস্টরা বিধানগ্রস্ত হয়ে গেছে। আজকে আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের মাধ্যমে, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার উনি কোথায় ভোট দেবেন? উনি তো পূর্ব পশ্চিম আসনে উনি ভোট দেবেন। জিজ্ঞেস করবেন না সিপিএম এর নেতাদেরকে যে মানিক সরকার কোথায় ভোট দেবেন? কারণ ওইখানে তো সিপিএম এর প্রার্থী নেই, ওইখানে তো কংগ্রেসের প্রার্থী হয়েছে। উনি কোথায় ভোট দেবেন? এই মানিক বাবুকে তাদেরকে দেখেছি দীর্ঘদিন ধরে এই কংগ্রেসীদের বিরুদ্ধে আন্দোলন করেছে, বুর্জুয়াদের বিরুদ্ধে আন্দোলন করেছেন এই মানিক বাবুরা। আজকে নরেন্দ্র মোদীজির কল্যাণে মানিক বাবুদের এমন পরিস্থিতি হয়েছে যে মানিক বাবু বাধ্য হবেন ওই হাতচিহ্নে ভোট দিতে, নতুবা নরেন্দ্র মোদীজিকে সাপোর্ট করে পাঁচটা চিহ্নে মানিক সরকার ভোট দিতে বাধ্য হবে। সেই পরিস্থিতির শিকার হয়েছেন তারা। অদ্ভুত বিষয়, দীর্ঘদিন যারা সিপিএম এর সঙ্গে আন্দোলনের সঙ্গে জড়িত ছিল, আমাকে প্রদীপ বাবু বলছিলেন যে আজকে কিছু সিপিএম এর লোক ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে। প্রায় 12 পরিবারের 68 ভোটার আজকে সিপিএম এর তারা দীর্ঘদিন ধরে সিপিএম করেছে, আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে। দিকে দিকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। আর কিছুক্ষণ পর আগরতলার পার্টি অফিসে আমিও থাকার কথা রয়েছে। আমার কাছ থেকে অনেক সিপিএম এবং কংগ্রেসের নেতৃত্ব আজকে আমাদের পার্টিতে সামিল হতে চলছে। সেটা প্রায় 6টার সময় আমাদের আগরতলা পার্টি অফিসে হবে। তার মানুষ বুঝতে পেরেছে এই কমিউনিস্টরা কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলন করেছে, আর এই কংগ্রেসীদের সঙ্গে তাদের আঘাত করতে হয়েছে। আর এই কংগ্রেসীরা গভর্নমেন্টের দল 25টা বছর এই রাজ্যের বুকে সিপিএম এর রাজত্ব চলেছে। আর এই সিপিএম এর রাজত্বে বহু কংগ্রেসী নেতা, বহু কংগ্রেসী যারা বিরোধী দল করত, তাদেরকে ত্রিপুরা থেকে ভাগতে হয়েছে। শুধু তাই নয়, বহু কংগ্রেসী নেতাদেরকে হত্যা করা হয়েছে। আমরা জানি না এই খোয়াই অঞ্চল এলাকায় খুন সন্ত্রাসের জায়গা এই সিপিএম এর তারা 25টা বছর কায়েম করে রেখেছিল। আজকে যারা ওই কংগ্রেস করতে গিয়ে খুন হয়েছে, তাদের আত্মা ওই সিপিএম এর নেতাদেরকে জিজ্ঞেস করতে চায়, ওই কংগ্রেসী নেতাদের জিজ্ঞেস করতে চায় যে কাদের সাথে সিপিএম এর ওই সিপিএম এর সঙ্গে আঘাত হয়েছে। জিজ্ঞেস করবেন তো ওই কংগ্রেসী আর সিপিএম এর নেতা কয়েকজনের কোনো কুয়াইতে রয়েছে, বিদ্যমান রয়েছে। আমাকে সুব্রত বলছিলেন মন্ডল সভাপতি যে লুকিয়ে লুকিয়ে এখন রাজনীতি করেন, খোলা ময়দানে আসতে পারে না, ভয় আতঙ্ক। কারণ 25টা বছর ছিলেন, মানুষের জন্য যে কাজ তিনি করেছেন আমি বলবো আপনাদের সামনে তুলে ধরবো। আজকে লুকিয়ে লুকিয়ে করছেন। জিজ্ঞেস করবেন তাদের সঙ্গে যদি দেখা হয় যে কাদের সাথে ওই কংগ্রেসের সঙ্গে সিপিএম এর বন্ধুত্ব হয়েছে। এই কংগ্রেসীরা লজ্জা করে না? আজকে যারা কংগ্রেসী বলে নিজেদেরকে জাহির করেন, তাদের গ্যারান্টি কে দেবে? আপনারা বলুন না, তাদের রাজনৈতিক অবস্থান কি? তারা আগামী দিনে কংগ্রেসে থাকবেন, তার কি গ্যারান্টি রয়েছে? কোন গ্যারান্টি আছে? তারা তো কোন সময় কংগ্রেস, কোন সময় তৃণমূল কংগ্রেস, কোন সময় বিজেপি, আবার কোন সময় কংগ্রেস। নির্বাচন আসলে তাদেরকে দেখা যায়, মুখ শুনে আসে। আর কি বলেন ওই কংগ্রেসীরা? এবার আইএস
আর দেখা যেত ওই কংগ্রেসীদেরকে রেজাল্টের দুদিন আগে তাদের মোবাইলের সুইচ অফ হয়ে যেত, কারণ তারা জানতো ওই দিল্লির কংগ্রেস সোনিয়া গান্ধীরা এই ত্রিপুরা রাজ্যকে সিপিএম এর হাতে বিক্রি করে দিত, আর তাদের বাড়িতে মোটা মোটা সুটকেস চলে যেত সিপিএম এর সমস্ত সদস্যরা এই কংগ্রেসীরা তুলে দিত। তাই মানুষ বুঝতে পেরেছে যে এই ত্রিপুরা রাজ্যে ওই কংগ্রেসীদের ভবিষ্যৎ নেই। তাই কৃষকদের সম্বন্ধে আমার কিছু বলতে হয়। বন্ধুরা, আমরা জানি আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর এবং তার সঙ্গে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি চিন্তা ভাবনা করেছেন যে আমাদের কৃষকের আয় দ্বিগুণ থেকে তিনগুণ বৃদ্ধি করতে হবে। সেই লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে আমাদের এই রাজ্যে কৃষকদেরকে সম্মান দেওয়ার জন্য এই কৃষকদেরকে বছরে ৬,০০০ টাকা দেওয়ার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। বন্ধুগণ, কেউ ভাবতে পারেনি কোনোদিন যে কৃষকদেরকে সম্মান দেওয়ার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বছরে ৬,০০০ টাকা ভাতা দেবে, সেটা কেউ কোনোদিন ভাবতে পারেনি। আমরা সৌভাগ্যবান, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই ৬,০০০ টাকা ভাতা দেওয়ার কাজ করেছেন। আপনারা জেনে খুশি হবেন, এই রাজ্যে এখন পর্যন্ত প্রায় ২,৪৯,৩৩৯ জন কৃষককে এই ৬,০০০ টাকা করে ভাতা দিচ্ছে। তার জন্য এই সরকারের মূল খরচ হচ্ছে ৬৬,৪৮,৪৮,লক্ষ টাকা সরকারের ব্যয় হচ্ছে। বন্ধুগণ, আমরা কোনোদিন ভাবতে পারিনি যে দেশের প্রধানমন্ত্রী আমাদের কৃষকদের যে ফসল বীমা যোজনা, আমরা ফসল করে থাকি, কিন্তু যে কোনো সময় অগ্নিসংযোগ হোক, ফুটার কাপড়ে হোক, আর বর্ষায় হোক, বন্যায় হোক, আমাদের কৃষকদের উৎপাদিত সামগ্রী নষ্ট হতে পারে। তাই দেশের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করেছেন। তার প্রিমিয়াম প্রতি কেজিতে প্রায় ২২০ টাকা দেওয়ার কথা, কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী চালু করেছেন যে মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনা এই প্রতি কেজিতে যেটা ২২০ টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু এই রাজ্য সরকার বলছেন যে না, বাকি টাকা আমি ভর্তুকি দেব, মাত্র কানি প্রতি ১০ টাকা করে প্রিমিয়াম দিলেই এই কৃষকের ফসল বীমা যোজনায় আওতায় আনা হবে। রাজ্যে আপনারা জেনে খুশি হবেন, এখন পর্যন্ত মোট ১৩,৯০,০০০ কৃষককে এখন পর্যন্ত এই কিষাণ ফসল বীমা যোজনার আওতায় এনে প্রায় ৯,৪২,৭৫,৭৫,০০০ টাকা এখন পর্যন্ত ভর্তুকি দেওয়া হয়েছে। বন্ধুগণ, ইতিমধ্যে আপনারা জানেন যে এই রাজ্যে যে কৃষকদের উৎপাদিত ধান ক্রয় করার জন্য আমাদের রাজ্যের সরকার উদ্যোগ গ্রহণ করেছে। এখন পর্যন্ত রাজ্যে মোট ১,০৩,০০০ জন কৃষকের কাছ থেকে ন্যূনতম ১,৯২,৫০ মেট্রিক টন ধান রাজ্য সরকার ভর্তুকি মূল্যে যে সহায়ক মূল্য রয়েছে সেটাতে ক্রয় করা হয়েছে। তার বাবদ প্রায় ৩৭১,৩৯,৩৯,০০০ টাকা এই কৃষকদের অ্যাকাউন্টে সেটা প্রদান করার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে। কৃষকদের সবচেয়ে বড় জিনিস যেটা, যে আমাদের সয়েল হেলথ কার্ড, কৃষকদের যে জমি, সেই জমিতে কি ফসল ফলবে তার যে পরীক্ষা নিরীক্ষা করতে হয়, তার জন্য সয়েল হেলথ কার্ড তার ব্যবস্থা আমাদের বিগত এই ৬ বছরের সরকার ১,৭৩,৮০০ প্রায় ৭০টি সয়েল হেলথ কার্ড কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ আমাদের রাজ্য সরকার করেছে। এফপিইউ, ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন, আমরা জানি এর মধ্যে আমাদের প্রায় ৪৯টি ফার্মার এফপিইউ গঠন করে প্রায় ১০,৪৩৪ জন কৃষককে তার আওতায় এনে তাদেরকে যন্ত্রপাতি দেওয়ার কাজ আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। মার খেয়েছে, কারা বলছেন চিট ফান্ড ইলেকশন করে সিপিএম এর এলসিএম, ডিসিএম, সিসিএম নেতারা বিভিন্ন চিট ফান্ড সংস্থার নাম দিয়ে এই গরিব মেহনতি মানুষ আর বিশেষ করে আমাদের মায়েদের জমাকৃত টাকাগুলি আত্মসাৎ করেছেন ওই সিপিএম এর নেতারা। গরিবের জন্য কথা বলেন,
গরিবের সরকার গরিবদের জন্য কোনো পরিকল্পনা করেনি বন্ধুগণ। গরিবকে আরো কিভাবে গরিব বানানো যায় তার প্রয়াস ওই কমিউনিস্টরা করেছে। বিজেপি সরকার আসার পর 2018-তে ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার প্রতিষ্ঠার পর গরিবদের জন্য এই রাজ্যে এই বিগত 6 বছরে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে। প্রায় 3,72,000 গরিব পরিবারের পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা যদি করে থাকে তাহলে ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেক গরিবের বাড়িতে পাকা শৌচালয়ের ব্যবস্থা যদি করে থাকে তাহলে ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেক পরিবারের যারা গরিব অংশের মানুষ তাদের যদি গ্যাসের ব্যবস্থা করে থাকে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনায় বিনা পয়সায় এলপিজি কানেকশনের ব্যবস্থা যদি করে থাকে তাহলে ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আজকে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর আমাদের সরকার আপনাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল যে সামাজিক ভাতা, বৃদ্ধ ভাতা থেকে শুরু করে সমস্ত ভাতা 2,000 টাকা করা হবে। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, সরকার প্রতিষ্ঠার পর এই যারা গরিব মানুষ যারা ভাতা পায় তাদের ভাতা 2,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে, যেটা সিপিএম আমলে 700 টাকা ছিল। আমাদের সরকার 2018-তে এসেছে, আসার পর তৎক্ষণাৎই আমাদের মুখ্যমন্ত্রী, তখন মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের বিপ্লব কুমার দেব, উনি বলছেন যে আমরা 2,000 টাকা করে ভাতা করে দেব। আমরা না করেছি একটু পরে করুন, সারা রাজ্যে একটা সার্ভে হোক, প্রকৃত যারা ভাতা পায় তাদেরকে বঞ্চিত করে সিপিএমরা ওই তাদের আত্মীয় পরিজন এলসিএম, ডিসিএম, সিসিএম নেতা তাদের বাড়িতে ভাতা নিয়ে গেছে। চট করে 2,000 টাকা করে করবেন না, কারণ ভাতাগুলি ওই তাদের কাছে চলে যাবে। আপনারা বিশ্বাস করবেন না, এই রাজ্যে যখন সার্ভে হয় ভাতার তখন 60,000 ভুয়া ভাতা প্রাপকের নামে তালিকা তৈরি করেছে রাজ্য সরকার। আপনারা বলুন তো কারা ভাতাগুলি পাই করুন? মনে হচ্ছে না যারা প্রকৃত ভাতা পাওয়ার যোগ্য তাদেরকে ভাতা দিল না, গরিবদের ভাতা দিল না। এলাকার এলসিএম নেতা, ডিসিএম নেতা, সিসিএম নেতা তাদের আত্মীয় স্বজনের দিত। এলসিএম নেতা তাদের শ্বশুর বাড়িতে শ্বশুরকে দিত, শাশুড়ি দিত, তারপরে ভাইনা ভাগ্নি যা আছে সব দিত। আর সিপিএম নেতারা নিজের শালীর একটা করে ভাতা দিত, এর নাম কি জানেননি? স্বামী পরিত্যক্তা ভাতা। মনে হচ্ছে না? আজকে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর প্রকৃত যারা ভাতা পাওয়ার যোগ্য তাদেরকে ভাতা পৌঁছে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আর যারা ভুয়াভাবে ভাবদাবাজি করে ওই ভাতা নেওয়ার করত তাদেরকে রেহাই করা হবে না বন্ধুগণ। আরো নতুন করে এখানে প্রায় 30,000 ভাতা যাতে গরিবদের কাছে পৌঁছায় তার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। কুয়াইতের বিষয়ে 400-500 ভাতা মঞ্জুর করেছে। যদি কেউ বঞ্চিত হয়ে থাকে নিরাশ করে না, আমাদের সরকার কাউকে নিরাশ করে না। আপনারা অ্যাপ্লিকেশন করুন, আমাদের যিনি মন্ডল সভাপতি রয়েছেন ওনার উদ্যোগে আমরা আরো সরকারি ভাতা যারা বঞ্চিত হয়েছে তাদের কাছে পৌঁছে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি সরকার করবে। বন্ধুগণ, আজকে যেহেতু কৃষক সভার নাম দিয়ে এই বিশাল মোর্চার উদ্যোগে আজকে এই সভার আয়োজন করেছি। আমি বলেছি প্রথম থেকে যে আমি আর খুব একটা বেশি আপনাদের সামনে বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, আমি শুধু আপনাদের কাছে একটাই আবেদন রাখবো যে ভারতীয় জনতা পার্টি সরকার একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে। তার মূল কাজ হলো সমাজের গরিব অংশের মানুষ, সমাজের মহিলা, সমাজের যুবক, সমাজের কৃষক, সমাজের শ্রমিক, সরকারি কর্মচারী প্রত্যেকের গ্যারান্টি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছে। আর আমাদের রাজ্যের সরকার মাননীয় প্রফেসর ডক্টর মানিক সাহা দিয়েছে। কাজেই গ্যারান্টি যদি দিতে পারে তাহলে আমাদের মোদীজি দিতে পারে, আমাদের ভারতীয় জনতা পার্টি ডাবল ইঞ্জিনের সরকার দিতে পারে বন্ধুগণ। তাই আগামী 26শে এপ্রিল আপনার এই পবিত্র ভোট দেওয়ার সময় অন্তত চিন্তা
পরিবর্তনের দিকে এগিয়ে গেছে, কিন্তু খোয়াই পরিবর্তন করতে পারেনি। আমি জানি অনেক দুঃখ কষ্ট থাকতে পারে। আমি বলবো যে আপনাদের সেই সঠিক সময় এসে আগামী 26শে এপ্রিল পদ্ম ফুল ফুটিয়ে এই খোয়াই থেকে আমাদের নরেন্দ্র মোদীকে উপহার দেব, সেই সংকল্প আজকে এই সভা থেকে নেওয়ার জন্য আমি আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ রাখছি। বন্ধুগণ, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাই। আমি শুধু একটু আপনাদের কাছে বলবো যে আপনারা যে কষ্ট করে এই রাজ্যের পরিবর্তনের জন্য আপনারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন, মানুষকে বোঝাতে হবে, মানুষকে বুঝতে দিতে হবে। আজকে সারা ত্রিপুরা রাজ্যের মানুষ একত্রিত হয়েছে যে না, আমরাও চাই এই ভারতীয় জনতা পার্টি সরকার দীর্ঘায়িত হোক। আর আজকের মহিলাদের উপস্থিতি দেখে আমি আরো বেশি আনন্দিত এবং আপ্লুত হয়েছি এই কারণে, কারণ মহিলারা যখন সমাজের মহিলারা যখন জাগ্রত হয়, তখন দেশের যে শান্তি, দেশের যে আমাদের পরিবেশ পরিস্থিতি পাল্টানোর জন্য এই মহিলাদের যে উপস্থিতি সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে। বন্ধুগণ, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করছি না। আমি আবারও আপনাদের কাছে আবেদন রাখবো যে আগামী 26শে এপ্রিল আমাদের পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের যে প্রার্থী, আমাদের প্রীতি দেবী দেববর্মন মহোদয়, যিনি রাজ পরিবারের কন্যা, তাকে বিপুল রূপে জয়যুক্ত করবেন, এই আবেদনটুকু রেখে সকলকে আবারও আন্তরিক অভিনন্দন জানিয়ে